ওইটা দেখার জন্য আসছে আসলে মূল টপিক ছিল মনে হচ্ছে কিন্তু আজকে ছিল আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে সে কিন্তু একই ফেজে আসে না, সে ক্রনিক অ্যাকুইট ফেজে আসতেছে অথবা একই ফেজে আসতেছে, একদম ক্লিয়ার কাট কোনো ডিজিজ আসে না। আমাদের এক স্যার, আমরা এরকম একটা কনফারেন্সে মানে একটা মিটিং আছে, স্যার বলেছিল আজকাল মাল্টিপল মায়োলোমা বলো আর ক্যান্সার বলো, আপনি আপনার মানে কিছু ঠিক পাবেন এখান থেকে। তো এই ক্যান্সারের পেশেন্ট যারা আছে তারা একটা নিয়ে আসে না, তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার থাকে। যেমন মাল্টিপল মায়োলোমা আসছে, এটা প্লাজমা সেল লিউকেমিয়া, এটার সাথে কিছু একটা নিয়ে আসছে, বয়সে রেসপিরেটরি প্রবলেম নিয়ে আসছে, নাহলে কিডনি নিয়ে আসছে। আমরা ডাইরেক্ট তাকে ট্রিটমেন্ট দিতে পারি না, অনেক কিছু বাসায় করে নিতে হচ্ছে। এর অর্থটা হলো যে আমরা আসলে একটা ডিপো হয়ে গেছি, আর ওই আইসবার্গের মতো অবস্থা। আমরা আসলে পানির নিচে যে বরফটা আছে ওইটা দেখতেছি। নট অনলি ফিজিশিয়ান, মেডিকেল ফিজিশিয়ান, বাট অলসো হোমিওপ্যাথি যারা আছে তাদের কথা বলতেছি। আমাদের কাছে পেশেন্ট আসছে, পেশেন্ট ভালো হয়ে গেছে, এক ঘন্টার মধ্যে ভালো নিয়ে আসছে, একটা স্কিন ডিজিজ নিয়ে আসছে, স্কিন ডিজিজটা সাবপ্রেস হয়ে আসছে, এটা এমনি আসে, এমনি আসেনি। সে দেখলাম কালো জ্বরের পেশেন্ট আসছে, হঠাৎ করে কালো হয়ে গেছে, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি তো ওষুধ দিয়ে দিয়েছি, ভালো হয়ে গেছে। আসলে তো সে ভালো হয়, সে আরেকটা জায়গায় যে বসে যায়। যেমন ম্যালেরিয়ার কথা বলি আমরা, আমাদের বেশ কয়েকজন ক্রিকেটারও মারা গেছে, ও যে লিভারে যায় চুপচাপ বসে থাকে, ওর স্থান কোথায়? লিভারে। একটা নির্দিষ্ট সময় আসবে আবার যে সেইখানে যে বসে থাকে। এর মধ্যে একটা প্রজাতি আছে যার মধ্যে প্লাজমোডিয়াম ফেলসিফেরাম বলি, আমাদের বাংলাদেশে কমন হলো প্লাজমোডিয়াম ভাইভেক্স বা প্লাজমোডিয়াম ফেলসিফেরাম। এই বেচারা যায় করে কি ব্রেনে যে অ্যাটাক করে, আর যখন ব্রেনে উঠে যায় তখন আর সে ব্যাক করে না। আমার কাছে জ্বর নিয়ে আসছে, আমি জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছি, যে চুপচাপ তো বসে আছে সে লিভারে, যে সে থেকে এক সময় যে অ্যাটাক করে বসবে। তেমনি লিভারের কথা বারবার আসতেছে, লিভার একটা সবচেয়ে বড় অর্গান। আমরা এই যে করোনার সময় আমরা কিন্তু অনেক সচেতন হয়ে গেছি। আসলে কি সচেতন? কিরকম সচেতন? চা খাইতে যাচ্ছি এখন আমরা, আমি নিজেও যাই না ভাই, কাঁচের কাপে দিও না, এখন আমাকে ওয়ান টাইম গ্লাস প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস। আসলে এইটা কি হাইজিন কিনা? ফুড গ্রেড যদি করতে যাই বা প্লাস্টিকের গ্রেডিং করতে যাই, দেখবে এখানে লেখা আছে 3, 4, 1, 2, 3, 4 লেখা আছে। 3 আর 4 যেটা আছে সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর, সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর। এখন ওই টি দিয়ে খাইতে গেছি, আমি ওয়ান টাইম গ্লাস দিয়ে খাইতে গেছি, উল্টে দেখবো ওটার কোনো লেভেল আছে, এটা কিন্তু ক্যান্সারের জন্য দায়ী। এবং এটা নিয়ে এখন পর্যন্ত থিসিস চলতেছে, অনেকে বলতেছে না এটা লিভার ক্যান্সারের জন্য দায়ী, বা এইটা এখন পর্যন্ত ফুল প্রুফ না সে কি লিভারে ক্যান্সার করতেছে নাকি অন্য কোথাও ক্যান্সার করতেছে। আমাদের মেয়েদের কোন ক্যান্সার ভাই রিপোর্টটা দেখা হয়েছে সবার? আসলে কিন্তু আমার পর্যন্ত আমরা কিন্তু ওই ফাঁকে আলোচনা করতেছি, এক নজর দেখতে গেলে তো অনেক সময় লেগে যাবে। কোন ক্যান্সার আমাদের সবচেয়ে বেশি হয়? মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, মেয়েদের ছেলে 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 ছেলেদের, ছেলে মানে মেয়ে, ছেলেদের কোন ক্যান্সার বেশি হয়? লাং ক্যান্সার, মেয়েদের সার্ভিক্যাল ক্যান্সার বেশি হয়, ব্রেস্ট ক্যান্সার বেশি হয়, ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। তো সার্ভিক্যাল ক্যান্সারের জন্য এখন কিন্তু ভ্যাকসিন চলে আসছে, সার্ভিক্যাল যে ক্যান্সার হয় এর জন্য ভ্যাকসিন চলে আসছে। আমরা চাইলে তাকে অ্যাওয়ার করতে পারি, সচেতন করে দিতে পারি সবাইকে যে আমরা ভ্যাকসিন নিয়ে নিতে পারি। কেননা কারণ যে ডিজিজগুলো ক্রনিক, যে আমার মধ্যে আমাদের সেক্সুয়াল ট্রান্সমিটেড হতে পারে, এইচপিসিজি কিন্তু এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। সে কোথায় যে অ্যাটাক করে? হ্যাঁ, সেক্সুয়াল হ্যাপাটাইটিস, এটাও এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। হ্যাঁ, সে কোথায় যে অ্যাটাক করে? লিভারে অ্যাটাক করে। সে কিন্তু আর এসে বসে নেই সেক্সুয়াল অর্গানে বা সেক্সুয়াল অর্গানে বসে আছে, সে কোথায় যে অ্যাটাক করতেছে? লিভারে। এইচআইভিও কিন্তু এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। সেও কিন্তু সে জেনিটাল অর্গানে বসে নেই, সে কোথায় অ্যাটাক করতেছে? আমাদের ইমিউন ক্ষমতাটা আছে, যে ইমিউন ক্ষমতা দিচ্ছে, যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে, সেখানে যে অ্যাটাক করতেছে, ইমিউন ডেফিসিয়েন্সিটা নষ্ট করতেছে। এই ডিজিজটা কি করতেছে? আমরা যারা বাইরে খাই, নরমালি যারা চেম্বার করতেছে কন্টিনিউয়াসলি, কোন ব্যাপারটা আমি মিলিয়ে বলে দিতে পারি, সে বাসায় খুব কমই খায়, বাইরে খায়, কি
কি ধরনের প্রবলেম হতে পারে, এখান থেকে কি কি রোগ ছড়াতে পারে, হেপাটাইটিস কি কি ভাইরাস দিয়ে হয় জানি আমরা না একটু বলেন। সহজে বলতে হবে এ বি সি ডি ই, এ বি সি ডি ই এগুলো সবই ভাইরাস। এখানের মধ্যে সবচেয়ে বেশি খতরনাক কোন দুইটা? বি আর সি। আর সি এরা দুইজন কি করতে পারে? লিভার সিরোসিস করতে পারে। এখন এইচবিসিস এর একটা পেশেন্ট চলে আসছে আমার কাছে, আমি তাকে কিভাবে সতর্ক করব, কি ধরনের ম্যানেজমেন্ট নিতে পারি আমরা? কঠিন হয়ে যাচ্ছে আপনাদের? না 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 এক্সেলেন্ট। কিভাবে সতর্ক করতে পারি? আমাদের কি দায়িত্ব? আমি তো তাকে ট্রিটমেন্ট দেবো, ট্রিটমেন্ট দিলাম, শুন ভাই সেদিন বলছিল আমি বারবার তারিখ প্রতিদিন তার সাথে আমার রিলেশন বেশি তো বাকি বলতেছিল আমি তো এই পেশেন্টকে ভালো করে ফেলছি, অ্যানালাইজার করছে বা কনফার্মেটরি টেস্ট করছে, নরমাল আসছে, নেগেটিভ আসছে, সে এখন বিদেশে চলে গেছে। আমি তো তাকে ভালো করে দিলাম, এখন তার আশেপাশে যারা আছে তাদেরকে আমি কি সতর্কতা অবলম্বন করতে পারি? এই জিনিসটা কিন্তু ভ্যাকসিন আছে, এই জিনিসটা ভ্যাকসিন আছে, আমরা তাকে এটা সতর্ক করতে পারি এবং তাকে কি ধরনের সতর্ক করতে পারি? ভাই তুমি যখন এটা হয়ে গেছে এটা কিউরেবল না, আমি তোমাকে সাপ্রেস করে দিলাম, এখন সাপ্রেস বাংলাদেশে অনেক আছে। রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসছে আমাদের ডিপথেরিয়ার সময় ছিল না, ডিপথেরিয়া এটা এক ধরনের রোগ, ডিপথেরিয়ার কথা ভ্যাকসিন নিতে ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ, ডিপথেরিয়া কিন্তু ছিল না, এটা সাপ্রেস হয়ে গেছে, সে আবার ব্যাক করছে, তাদের মাধ্যমে এই রোগ নিয়ে দেবে। এটা কোনো কারণে হতে পারে। আমরা কিন্তু নর্মালি যে ডিজিজগুলো বলতেছি কমিউনিকেবল ডিজিজ বলি আর নন কমিউনিকেবল ডিজিজ বলি, যাই বলি না কেন আমাদের ভাষা আমরা যেটা বলি রোগটাকে মানে সাপ্রেস করি বা আটকে রাখতে পারি বা নর্মাল সার্ভাইভ করতে পারি, একদম কিউর করতে পারি। কিন্তু আমাদের হোমিওপ্যাথি কিউর হয় তো মাঝে মাঝে না, কারণ আমি শেষ করতেছি অ্যাবসলিউটলি হেলদি তো কেউ না, অ্যাবসলিউটলি হেলদি। তাহলে হচ্ছে নিচে যে আইসবার্গের কথা বলছি, আমরা কি নিচের দিকে নজর দিচ্ছি না না। আমার কাছে হেপাটাইটিস নিয়ে আসছে একটা পেশেন্ট আসছে, তার লিভারের সমস্যা, আমি গেস করলাম লিভার, তাকে কিভাবে এক্সামিন করব, একটা আল্ট্রাসোনোগ্রাম করে দিয়ে দিলাম, স্পেসিফিক যদি আমি লিভার দেখতে চাই এসবিএস দিয়ে দিলাম, যে আমি এসবিএস দিলাম এই কারণে শুধুমাত্র লিভারই দেখবো, টার্গেটিং হেপাটোমেগালি আছে কিনা, হ্যাঁ, বা কোথাও কোনো অ্যাক্সেস আছে কিনা এটা দেখলাম, অথবা ব্লাডের থেকে দেখতেছি যে কোনো ক্যান্সার মার্কার আছে কিনা, অথবা এক্সেসিভ কোনো পলিফারেশন আছে কিনা, মানে সেলগুলো স্যার যেটা বললো যে এই কারণে হতে পারে, এগুলো দেখে আমি তাকে এক্সক্লুড করলাম। এখন এই সিমটা দেখা যায় যে ওর ইনকিউবেশন পিরিয়ড মানে সে প্রকাশ পেতে অনেক লম্বা সময় পাবে। আপনি যখন টেস্ট করবেন তখন দেখবেন সে নেগেটিভ, তারপরে কি আমরা ছেড়ে দেবো? আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখন আমাদের কাছে কোনো হেপাটাইটিস বি ভাইরাসের রোগ নিয়ে আসবে অবশ্যই মাথায় রাখবে এই সিডির কথা, হেপাটাইটিস সি ভাইরাসের কথা, সে ওইটাতে এফেক্টেড হওয়ার পসিবিলিটি খুব বেড়ে যায়। এবং বাইরে খাওয়ার কথা যেটা নিয়ে আসছিলাম আর যদি আমরা বাইরে খাই, আমাকে জানতে হবে কোন ভাইরাসগুলো যে এ বি সি ডি বললাম কোনটা মুখের মাধ্যমে যাচ্ছে, কোনটা অন্যভাবে কন্ট্যাক্ট করছে, এগুলো সম্বন্ধে তাকে অ্যাওয়ার করে দেওয়া। বাইরে যদি একান্তই খেতে হয়, পানিটা আমরা নর্মালি বাইরে না খাই, আর যদি খাই তাহলে মিনারেল ওয়াটার খাই। ভাজা করে খেয়ে দিয়ে গেলাম, যে সালাদগুলো দিন সবগুলো অ্যাভয়েড করি, ওটার মাধ্যমে হেপাটাইটিস সি ভাইরাসটা ছড়াতে পারে। হ্যাঁ, এটা থেকে ছড়াতে পারে। সব সালাদের ব্যাপারে আমরা একটা সতর্ক থাকি, পানির ব্যাপারটা বেশ সতর্ক থাকে, কারণ ফিকোরাল যেগুলো আছে, ফিকোরাল বলতে মুখের মাধ্যমে যেটা ছড়ায়, আমরা সেটাতে এফেক্টেড হয়ে যেতে পারি। জন্ডিস হলে আমরা তাকে ছেড়ে না দিই, জন্ডিস হয়েছে একটা ট্রিটমেন্ট একদম ভালো হয়ে গেছে, জন্ডিস কোনো না কোনো ভাইরাস দ্বারা অবশ্যই হয়েছে, ওই ভাইরাসের পিছনে আরো একটা ভাইরাস থেকে যেতে পারে। আমাদের নজরটা এখন ব্রড করতে হবে। আমার মূল উদ্দেশ্য যেটা, আপনাদের নজরটা একটু ব্রড করে দেওয়া। আমি তাকে ভালো করে দিচ্ছি এর অর্থ সে ভালো হয়ে গেছে তা না, তাকে আমাকে নকে রাখা। আমি একটা গ্রুপ নিয়ে কাজ করবো, গ্রুপ নিয়ে কিভাবে কাজ করবো? এইচবিসি ধরেন এই ভদ্রলোকের এইচবিসি তারা অ্যাটাচমেন্টে যে প্যাশেন্ট গুলো, তার অ্যাটাচমেন্টে যারা আছে, তার ছেলে মেয়ে ওয়াইফ ভাই ইত্যাদি মাটা, একটা গ্রুপ আছে তারা, এদেরকে অ্যাওয়ার করে দেওয়া। এদের সবার আমরা টেস্ট করে ফেললাম, ভ্যাকসিন দিয়ে দিলাম, তাহলে অ্যাটলিস্ট সে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ তাকে আমরা সাপ্রেস করে রাখলাম, বাকি যারা আছে তারা এফেক্টেড হলো না।
এসিডি ব্যাপারে আমরা কেন সতর্ক বেশি থাকবো? কারণ এটা কোনো ভ্যাকসিন নাই। যদি আমরা প্রাইমারি অবস্থায় তাকে ধরে ফেলতে পারি তো আলহামদুলিল্লাহ, আর নাহলে ওই ওই লিমিটিং ফিভারের মতো নীরব ভাবে সে আস্তে 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 খেয়ে ফেলবে আপনার লিভারটাকে, একদম থার্ড স্টেজে যেতে হবে বা সেকেন্ড স্টেজে যেতে হবে। লিভার ট্রান্সপ্ল্যান্ট করলেন, এইটা না একটা ট্রিটমেন্ট, কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্টটাও কতটা সফল হয়। কেটে ফেলে দিলেন এক ভাগ, প্রথম ভাগ যদি আপনি প্রথম স্টেজে ধরতে পারেন কেটে ফেলে দিলেন, পসিবিলিটি থাকে সে আবার ব্যাক করার। তাহলে এগুলোর মধ্যে ওই ওবিসিটির কথা বললাম, এটা বললাম, নন-কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ কেন বললাম, সব মিলে কি আসে? স্বাস্থ্য সম্বন্ধে যদি আমরা আপনাকে সচেতন করে দিতে পারি কোনো, এটা যদি মাথায় ঢুকায় দিতে পারি কোনোভাবে, মিনার কার্টুন দিয়ে আমাদের 10 বছর দেখাইছে এই টয়লেট সম্বন্ধে। কারণ যখন কখনো একদম যদি আমরা সিভিলাইজেশনকে 3টা ভাগে ভাগ করি, সিভিলাইজেশনকে মানে আমাদের শুরুর দিক থেকে, তখন কিন্তু ডিজিজ কি জিনিস ওটা বুঝতো না, ডিজিজ কি জিনিস ওটা বুঝতো না, কিন্তু তারা প্রিভেনশন করা যায় একদম প্রথম দিক। কীভাবে? খোলা আকাশের নিচে তারা থাকতো, তো তারা দেখলো যে আমরা যদি ময়লা পানি খাই, ময়লা পানি খাই আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি, বারবার পায়খানা হচ্ছে অথবা পোকামাকড়ে কামড় দিলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তো এখান থেকে কিভাবে আমরা রিমুভ হইতে পারি, কিভাবে আমরা ভালো থাকতে পারি? তো চেষ্টা করবো যে আমরা একটা গর্তের মধ্যে থাকবো, একটা গুহার মধ্যে থাকবো, পোকামাকড় কামড়াবে, গুহার মাথায় একটা আগুন ধরায়, মানে সামনের দিকে আমরা আগুন ধরায় রাখবো, হিংস্র জীবজন্তু আসবে না, পরিষ্কার পানি খাবো, তাহলে আমরা রোগে আক্রান্ত হব না। এটা কিন্তু একদম শুরুর দিকে আমরা জানতাম, মানে কি দ্বারা হইতো, কিভাবে হইতো, কি জিনিস, এটা কিন্তু আমরা জানতাম। তার মানে আমরা শুরু থেকে প্রিভেনশনটা জানতাম। প্রিভেনশনটা কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। এখন আমাদের বর্তমান ক্লাইমেটে বা বর্তমান যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এই কোভিড-19, এইটারও কিন্তু তাই। সবাই কি বলতেছে? বারবার শুধু এই মাস মিডিয়া ইউজ করে সবাইকে একটা কথা বলতেছে, দূরত্ব বজায় রাখেন, মাস্ক ইউজ করেন, দূরত্ব বজায় রাখেন, মাস্ক ইউজ করেন। কেন? বারবার হাত ধোন, বারবার হাত ধোন। আমরা কিন্তু ওই 10 বছরও এতবার হাত ধুইনি। এখন ঘর থেকে ঢুকেই অ্যাটলিস্ট অন্য কারো কথা বাদ দিলাম, আমি আমার নিজের কথা বলতেছি, ঘরে ঢুকে ফার্স্ট কাজটা কি, বাবা কাছে এসে আমি কিন্তু অ্যালকোহল দিয়ে আগে হাত ধুয়ে রেখেছি। আমার পকেটে দেখেন, হাস্যকর হলেও সত্য, অ্যালকোহল নিয়ে কেন হয়েছে? এই যে বাবা মাস মিডিয়া দেখতেছি আমরা, বা এইভাবে পাবলিককে অ্যাওয়ার করে দিচ্ছে, এই কারণে আমরা কিন্তু পারি, কারণ তারা আমাদের কাছে, পেশেন্ট আমাদের কাছে এসে মন খুলে কথা বলতে পারছে, পেশেন্ট আমাদের কাছে এসে মন খুলে কথা বলতে পারতেছে, বাট একজন মেডিসিনের ফিজিশিয়ানের কাছে যে মন খুলে কথা বলতে পারতেছে না, সময় দিচ্ছে না, 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে প্রেসক্রাইব হয়ে যায়, দিচ্ছে না। আর আমরা একটা গ্রুপ নিয়ে কাজ করতে পারতেছি, আমি তাকে জানা দেওয়া মানে কি, তাকেও সতর্ক দেওয়া এবং সবাইকে সতর্ক করে দেওয়া। সবাই আসছে রেডি? হ্যাঁ। তাহলে আমি একটু আলোচনা করি। এই জীবনে আমরা একটা ঠিক আশা করি এই ভারতে এটা হচ্ছে ঠিক সেরকম যে আমরা বর্তমানে যে ধরনের প্রবলেমগুলো ফেস করি, বর্তমান সিচুয়েশনে এইটা কোথায় যাচ্ছে, ওইটা কোথায় যাচ্ছে। যেমন আমাদের একটা কথা হচ্ছে জ্বরের রুগী আসলো, ওষুধ দিলাম, জ্বর ভালো হয়ে গেল, কিন্তু সমস্যা শিখেছে গেলোটা কোথায়, ভালো হয়ে গেলোটা কোথায়, মাথায় গেল, হার্টে গেল, কিডনিতে গেল, কোথায় গেল সেরকম নেই, আমরা বুঝি নেই সেই এটা আইসবার্গ ফেনোমেনন, এই যে হলো সে আইসবার্গ ফেনোমেনন। এই যে ডায়াবেটিস ভালো হয়ে গেল, গেলোটা কোথায়? এখন শারীরিক প্রশ্ন যদি আসে, একদম ফার্স্ট প্রশ্নটা ইয়েস স্যারটা কেন বলতো, ইয়েস স্যার দিয়ে আমরা কি বলবো? এই জ্বরটাও থাকে, জ্বরটা বিভিন্ন রোগের, প্লিজ সাইলেন্ট, ভালো না লাগলে ডেট অনেকগুলো আছে, সমস্যা নাই, নিশ্চিন্তে চলে যেতে পারেন, অনুমতি আছে। তো এইটা রোগের বহিঃপ্রকাশ হতে পারে। এই জ্বরটা আপনাকে ফার্স্ট নিতে হবে এটাই, যে এমন কোনো ডিজিজ আছে কিনা, যে এমন কোনো ডিজিজের হিস্ট্রি ছিল কিনা। আপনি কিন্তু টিউবারকুলার ড্যাশ আমাকে বারবার বলেন, হ্যাঁ, তার হিস্ট্রি এরকম কোনো আছে কিনা যেটা কোনো ক্রনিক ডিজিজ নিয়ে আছে বা নন কমিউনিকেবল ডিজিজ, যেটা হার্মফুল কোনো ডিজিজ নিয়ে আছে কিনা, এটার দিকে আপনাকে নজর রাখতেই হবে। এখন এটার দিকে নজর আপনি তখনই রাখতে পারবেন যখন আপনি এটা সম্বন্ধে জানবেন। যদি না জানেন, আপনি এটা সম্বন্ধে কোনো ধরনের অ্যাটেম্প নিতে পারবেন না। আমাদের শ্যামল স্যার এটা খুব ভালো একটা কাজ করতেছে, যে সে আপনাদেরকে অ্যাওয়ার করতেছে, সে আপনাকে সচেতন করে, উদ্দেশ্য সবার একটাই, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করে দেওয়া, সবার উদ্দেশ্য একটাই, ঘুরে ফিরে। না না আমার
নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বৃষ্টি হয়ে যাবে না এই আপনার সাথে আচ্ছা, আরেকটা টিপস লিখে নেন, ওরা মনে থাকবে না। ডায়াবেটিস যে পেশেন্ট আছে তাদের যদি ফুড চার্ট করে দেয়, অনেকেই জানেন, তারপরেও আবার একটু বলে দেওয়ার জন্য, সবাইকে বলে দেওয়ার উদ্দেশ্য হলো এটা যে আমি নিজে যাতে সতর্ক থাকি। কার্বোহাইড্রেটের পরিমাণটা থাকবে 50 থেকে 60%। কার্বোহাইড্রেটের পরিমাণটা কি থাকবে? 50 থেকে 60%। ফ্যাট আমরা ইনটেক করবো 30%। ফ্যাট ইনটেক করবো 30%। প্রোটিন 10 to 20%। কার্বোহাইড্রেটের পরিমাণটা থাকবে ডেইলি, হ্যাঁ, এইভাবে আমরা ফুডটা নিব যখন কোনো ফুড চার্ট সাজাবো, হ্যাঁ, এক সময় যদি আলাদা সুযোগ দেয়, হ্যাঁ, তাহলে ওই ফুড চার্ট নিয়ে আলোচনা করবো। মানে যদিও আপনারা এখন সবাই এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার হয়েছেন, আর এটার উদ্দেশ্য হলো যে ওবেসিটিটাকে আমরা যাতে করতে পারি। যদিও আমাদের র্যাঙ্কিং অনেক কম, র্যাঙ্কিং এর দিক থেকে আমরা নিচের দিকে আছি, তারপর আমাদের সতর্ক থাকতে হবে। কার্বোহাইড্রেট থাকবে 50 থেকে 60% ফুড তালিকা, ফ্যাট থাকবে 30%, আর প্রোটিন থাকবে 10 to 20%। আমাদের সুমন ভাই একটা টেস্ট কিভাবে রুটিন চেকআপের একটা টেস্ট সম্বন্ধে একটু আলোচনা করতে বলছেন, আমি কি এটা করবো কিনা, এই কারণে আপনাদের রিপোর্টটা দেখাইছে। জি জি এটা যদি আমাদের টপিকস না, যদি আপনারা এগ্রি হন তাহলে এখানে ওই সুমন ভাই মনে হয় এগুলো এখন মুখস্থ হয়ে গেছে আপনাদের আলোচনা করতে করতে। যে হিমোগ্লোবিনের ফিমেলদের পরিমাণ কত, মেলদের পরিমাণ কত জানি তো আমরা, না কম বেশি। কখন হইলে আমরা এনিমিয়া বলবো, এটা একদম শুরুর দিকে যখন ক্লাস নিয়েছিলাম তখন মনে আলোচনা করছিলাম। হিমোগ্লোবিন এইখানে 13 থেকে 18 গ্রাম থাকবে আর কি মেলের, ফিমেলের হলো 12 থেকে 16 গ্রাম, 12 থেকে 16 গ্রাম। যদি এর কমে যায়, তাহলে আমরা তাকে এনিমিয়া বলবো। যদি এর বেড়ে যায়, এটা এক ধরনের রোগ, তাহলে আমরা তাকে বলবো পলিসাইথেমিয়া। এটা এক ধরনের রোগ। যদি কমে যায় তাহলে কি বলবো? এনিমিয়া। মেডিকেল টার্মে যদি আমরা যেখানে দেখবো মিয়া, হ্যাঁ, সেখানে বলবো কি কমে গেছে। আর রিয়া মানে কি? ডায়রিয়া, হ্যাঁ, আচ্ছা। তাহলে হিমোগ্লোবিন যদি কম হয়, আমরা ফার্স্ট নজর কি দিব? সিবিসিতে ফার্স্টের দিকে উপরে যে পেলে যদি আমরা হিমোগ্লোবিন, আমরা হিমোগ্লোবিনটা দেখব, রোগীর হিমোগ্লোবিন কম আছে কিনা। কমে গেলে কি হবে? এনিমিয়া হবে। এনিমিয়া বিভিন্ন ধরনের হতে পারে। এনিমিয়া মানে রক্তশূন্যতা, হ্যাঁ, রক্তশূন্যতা। আর এরপরে আছে হলো ইএসআর। ইএসআরটা তো ইএসআরটা শূন্যতা বলতে যেটা, সেটা হলো যে হিমোগ্লোবিন থাকে হলো আরবিসির ভিতরে, হ্যাঁ, তো আরবিসিটা হিমোগ্লোবিনটা যেহেতু আরবিসির ভিতরে থাকে, আরবিসিতে হিমোগ্লোবিন পরিমাণটা কমে যায়। হ্যাঁ, আসলে আপনি ঠিকই বলছেন, সর্বদাটাই মূল কথা, বাট শূন্যতাটা এটা মানে প্রচলিত শব্দ, নাই আমাদের প্রচলিত শব্দ, এটা বলে খুব সহজেই ক্যাচ করে। ঠিকই বলছেন। মানে বার্লি কিনা বার্লে এটা এক ধরনের রোগ হয়, এটাকে বলে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া বাংলা না? ওটা এক বাপের এক ছেলে বাবা না কি হয় ওইটা হইলে আপনার কত গরম লাগবে, গরম লাগবে হয়ে যাবে। যেহেতু রক্তের পরিমাণ কমে গেলে আমরা একটার সাথে একটা কোরিলেট করার চেষ্টা করি, কিন্তু মাথায় থাকবে, শরীর দুর্বল হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাবে, হ্যাঁ, তো যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণটা কম, যা থাকার কথা ছিল তা নাই, আর হিমোগ্লোবিনটা যেহেতু অক্সিজেন আনানো করতেছে, যেহেতু কমে গেছে, কার্যক্ষমতা বেড়ে যাবে, মানে তখন বাড়াই দিবে নির্দিষ্ট পরিমাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হার্টের প্রবলেম হতে পারে, নাও হতে পারে। আর যদি হিমোগ্লোবিন পরিমাণটা বেড়ে যায়, নর্মালের থেকে বেড়ে যায়, ঠিক তার উল্টাটা হবে,
অস্বস্তি লাগবে, একটা জিনিস বেশি আছে, আপনি প্রচুর পরিমাণে খায় ফেলছেন, যা খাইছেন তার থেকে, যা খান তার থেকে বেশি খেয়ে ফেলছেন, অস্বস্তি লাগবে। হিমোগ্লোবিন পয়েন্টটা যখন বেড়ে যাবে তখন অস্বস্তি লাগতে পারে, প্রচন্ড গরম লাগতে পারে, ঘাম সোয়েটিং হতে পারে, বেশি সোয়েটিং অনেক কারণেই হতে পারে। হ্যাঁ, হাত পা চাবাতে পারে, হাত পা জ্বালা পোড়াও করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এই তো মোটামুটি বেশিরভাগ বিষয় রক্তের কোনো সমস্যা আছে? এটা ভালো। ঘাম বিষয়টা ভালো, আপনি ঘাম বন্ধ করে দিলে সে হিট স্ট্রোক করবে, এটা আপনার জন্য ভালো। ঘামার কারণে কি হচ্ছে, আপনার হিটের নিয়ন্ত্রণ রাখতেছে শরীরে। আমাদের হাত খুব কম হ্যাঁ, প্রচুর ঘাম, এটা তার জন্য ভালো। আপনি যখনই তাকে বন্ধ করে দিলেন সে বিপদে পড়ে যাবে। তাকে বলবেন শাকসবজি বেশি করে খেতে। কিন্তু তার ঘামটা যদি বন্ধ করে দেন, ঘাম বন্ধ করারও ওষুধ আছে, তাহলে সে স্ট্রোক করবে, হিট স্ট্রোক করবে। এটা নর্মাল প্রসিডিউর স্যার। অনেক সময় নিয়ে ফেললাম না, টিপসগুলো তো ঠিক মতো দেওয়া হলো। আচ্ছা, এইটার পাশাপাশি একটা জিনিস লিখে নেন আপনারা, ক্যান্সারের ডেঞ্জার সাইনগুলো লিখে। এই সাইনগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সে আচ্ছা শুনুন, এটা আমি আপনাকে মেল করে দিই, কি বলেন? মেল করে দিলে আপনি সবাইকে এটাকে ট্রান্সফার করে দিন, লেখা আছে এটা থেকে বাংলা করে দিন। হিমোগ্লোবিনের পরে কি আসছে আমাদের জন্য? ইএসআর আসছে, যদিও ইএসআরটা সিরিজের কোনো অংশ না, ইএসআরটা সিরিজের অংশ না, তারপরেও আমাদের পেরিফেরিতে ইএসআরটা সিরিজের মধ্যে না দিলে ডাক্তার আমরা এগুলো আসলে বলতেছি ইএসআরটা তো সিবিসির অংশ না, হ্যাঁ, এটাকে বাদ দিয়ে আমরা সিবিসি বলি। যাই হোক, তারপর এটা আমরা কোরিলেট করার জন্য বা সে কী অবস্থায় আছে, প্রগনোসিস অথবা ট্রিটমেন্ট আমাদের কী কন্ডিশনে চলছে এটা দেখার জন্য আমরা এটা দেখি। একজন একজন করে দেখে নিই ভাই, হেল্প করেন। সেডিমেশন রেটটা কোথায় যা করছে একটু দেখেন, লাল অংশটা যেখানে এটা সোজা একদমই স্ট্যান্ডার্ড, একজন একজন করে দেখেন। ছবি না ভাই, নিজে ডায়াগনোসিস করার চেষ্টা করেন, কত আছে দেখেন, লেখাটা ঘুরাই দেন, এদিকে নিয়ে আসেন, দেখা দিন। হাত দিয়ে দেখা যায় সাদা স্বর্ণের মতো অংশটা এখানে আছে। আমি দেখা যাচ্ছে হ্যাঁ নাকি ইএসএফটা তাহলে মেলদের জন্য কত বলছিলাম? 0 থেকে 10, ফিমেলদের জন্য এখানে আছে 0 থেকে 20। এর যদি বেশি হয় তাহলে আমরা এটা নিয়ে চিন্তা করব, কি বলেন? যদি এটা একটা স্পেসিফিক টেস্ট না, ভাই ওটা দেখি, কানটা এদিকে রাখেন, না এটা সাইড নাই, ভালো করে দেখেন। সাইডটা কি দেখছেন ভালো করে আসলে ওই যে প্রথম যখন ইএসআর এইভাবে আমিও দেখি, খুব আগ্রহ হয়ে গেছে, এখানে অনেক আছে যে প্রথম দেখতেছে, তাদের জন্য খুব মজার একটা সামনেই কোন রয়েছে।
উপরটা কি বলে একেবারে উপরটা আছে উপরে যেটা আছে সাদা অংশ, হ্যাঁ ওটাকে বলে প্লাজমা। প্লাজমা এরপরে একদম নিচের অংশটা এইটাই আমরা দেখি মূলত রেটিসাইটিক সেডিমেন্টেশন, আরবিসি সেডিমেন্টেশন রেটিসাইট। আর মাঝে যে অংশটা সেটা বাকি থাকে, এটা যদিও আপনার জন্য এসেনশিয়াল না, তবে ওটা একটা ইন্ডিকেটর যে ওইটা দিয়ে আমরা মাপতে পারি যে এখানে ইএসএফটা আছে। বাট ওইটা আমাদের হেমাটোলজিতে খুব বেশি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে প্যাশেন্টগুলো আপনার ধরেন বোন মেরো করতে পারতেছে না, খুবই খারাপ অবস্থা বা ওইটা টাকা দেওয়ার করতে পারে না, তাদের জন্য ওই বাকি গ্রুপ থেকে নিয়ে যেতে হবে। সেটা অন্য একটা প্রোডাক্ট আছে। ইএসএফটা কত আছে কম বেশি সবাই দেখছি? মিক্সার আছে 60। আচ্ছা 60ই বললাম, মিক্সার ঠিক আছে 60 55 একই জিনিস। আপনাদের কি মত? নরমাল রেঞ্জ হলো আমাদের এই পেশেন্টটা কি মেল না ফিমেল? মেল মেল। আচ্ছা যাই হোক, কি আমরা বলি সাবজেক্ট কি না? আপনাদের দেখা দেখ তাহলে আমাদের এখানে সে যদি একটা ইন্ডিকেটর হয়, এটাকে আমরা এক ধরনের ইন্ডিকেটর ধরে নিলাম। হ্যাঁ, এখানে 60 আছে। আমরা মেইনের নরমাল রেঞ্জ কত জানি? 0 থেকে 10। আমাদের মাথায় কি ঢুকতেছে? সে কি নরমাল না নরমাল? নরমাল হিমোগ্লোবিন কিন্তু নরমাল, কোয়াইট নরমাল। তার হিমোগ্লোবিন লাল হাসপাতাল 60 পর্যন্ত মিক্সার আসছে হালকা লাল। আচ্ছা ঠিক আছে, আমি আরো 10 বাদ দিয়ে দিই। লাল আসাটা হোয়াইট মানে পুরোপুরি সেডিমেন্ট ওয়াটার কালার আসার কথা না, আসার কথা, কিন্তু ওইখানে সেডিমেন্ট পুরোপুরি হয়নি। এটার অনেকগুলো কারণ থাকতে পারে, টেকনিক্যাল ফল্ট এখন না ধরুন, বাট আমরা ধরেই নিই যে যেখানে আমাদের আরবিসি সেডিমেন্টটা বেশি, মানে মেজরিটি মার্ক বি গ্র্যান্টেড, এটা ধরে নেন। এখানে একটা টেকনিক্যাল ফল্ট আছে, দেখেন ধরতে পারছেন, একটা খুব ধন্যবাদ, সাদাই আসার কথা আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি বলবো, ওনাকে 60 যেহেতু আছে বা 85 ধরলাম, 85 ধরলাম, মেয়েদের তো 0 থেকে 10। হ্যাঁ, আমরা কি তাকে বলবো যে সে কোনো রোগে আক্রান্ত আছে কিনা, না সে নরমাল? কি মত আপনাদের? রোগে আক্রান্ত। রোগে আক্রান্ত। সে যখন এটা দিছে তার আগে সে কোথা থেকে আসছে জানাই করছে কিনা, পানি খাইছে কিনা, না এটার জন্য ইচ্ছা করা না। সব ইনফেকশন ক্রনিক ইনফেকশন আছে নাকি অ্যাকুইট ইনফেকশন আছে? আমরা কিন্তু মোটামুটি সবাই একমত। স্যার আপনি স্যার নামটা বলি, গোলাম মোস্তফা স্যার, আপনার কি মত? সে কি নরমাল না এখন? 10 পর্যন্ত আপনাদের নরমাল রেঞ্জ। আমাদের এই রিপোর্টের ভিত্তিতে আমরা এই রিপোর্টটা সম্বন্ধে একটু আলোচনা করতেছি, সবাইকে একটা জোর করে দেখার সুযোগ হয়েছে এটা। তো যদি এই রিপোর্টটার আলোতে আমরা আলোচনা করতে যাই, ইয়ে স্যার তার 50 ধরে নিলাম, সে কি নরমাল না এখন? আপনার কি? তাহলে আমরা কি ধরনের চিন্তা করতে পারি? অনেক প্রবলেম থাকতেই পারে সব আমরা হিস্ট্রির মধ্যে কোনটা বেশি এখন এসেনশিয়াল করবো, আমরা কিন্তু তার হিস্ট্রি নিয়ে টেস্ট করতে দিচ্ছি। এখন কোনটার উপরে গুরুত্ব বেশি দেবো, কোন ধরনের ডিজিজ? অ্যাকুয়েট ফেজে বাড়তেও পারে, নাও বাড়তে পারে। অ্যাকুয়েট ফেজে ইয়ে স্যার বাড়তেও পারে, নাও বাড়তে পারে। যদি অ্যাকুয়েট হেমোলাইটিক অ্যানিমিয়া থাকে, সমন ভাই উপরে একটা কথা ঢুকাইছিল সেখানে অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজেও আপনার ইয়ে স্যার হাই হয়ে যেতে পারে। যাই হোক, আমরা যদি সিম্পল সেন্সে চিন্তা করি আমাদের সেন্স দিয়ে, যে এটা আসলে অ্যাকুয়েট ফেজে আছে না ক্রনিক ফেজে আছে, ক্রনিক ফেজে আছে স্যার। তাহলে আমরা ধরেই নিতে পারি যে সে কোনো ক্রনিক ডিজিজে আছে। এবার যদি ক্রনিক ডিজিজে থাকে তাহলে আমাদের হিস্ট্রিটা একটু আবার রিচেক করতে হবে। কোনো হিস্ট্রি এমন আছে কিনা সে টিউবারকুলোসিসের প্যাশেন্ট কিনা, অথবা কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের প্যাশেন্ট কিনা। হতে পারে সিফিলিস, হতে পারে গনেরিয়া, সাপ্রেসে বসে আছে, অথবা ক্যান্সার। সাইপ্রাস হয়, যদি সাইপ্রাস হয় 4-5 হলে তো নর্মাল। তাহলে আমাদের হিমোগ্লোবিনও নর্মাল, ইয়েস হলো 4-5, 4 আর 5 যেকোনো একটা ধরতে হবে। 5 ধরলাম আমরা, 2টাই ধরলাম, তাহলে তো সে নর্মাল। এখান থেকে সে বেঁচে গেল, প্রথম 2টা পার্ট পায়, আবার হিমোগ্লোবিন 13 আছে। নর্মাল সে। মেল ফিমেল দুইটার ক্ষেত্রে তারও নর্মাল। তাহলে আমরা পরের স্টেজে চলে আসবো, যদি ইয়েস আর বেশি থাকে, হিমোগ্লোবিন নর্মাল, তাহলে আমরা কি বুঝতেছি, হয়তো বা সে কোনো ক্রনিক ডিজিজ নিয়ে আসছে, হ্যাঁ, অথবা অ্যাকুয়েট ফেজে হতে পারে। যাই হোক, হিস্ট্রির উপর ডিপেন্ড করবে। এরপর যদি আমরা আসি টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ এখানে নর্মাল রেঞ্জ দিছে অ্যাভারেজে শুনবে একটু শুরু কম করছে। না না অ্যাডাল্টের নর্মাল রেঞ্জ আর চিলড্রেন, হ্যাঁ ইনফ্যান্ট এদের নর্মাল রেঞ্জ আলাদা আলাদা। আমরা এখানে অ্যাডাল্টের একটা রিপোর্ট দেখতেছি আর কি। অ্যাডাল্টের নর্মাল রেঞ্জ দিচ্ছে হলো এখানে 4000 থেকে 11000 পর্যন্ত।
4,000 থেকে 11,000 পর্যন্ত। আমাদের এখানে আছে হলো WBC 10,000। আপনাদের কি মত? নর্মাল না নর্মাল? নরমাল। আমাদের হিমোগ্লোবিনটা কিন্তু নর্মাল পাই আসছে, ইএসআরটা বেশি। বেশি। টোটাল কাউন্ট যদি এখানে আমরা 9,000 পাই, 9,000 পাই। পাই, তাহলে কিন্তু সে আমরা যদি কোরিলেট করতে যাই ঘুরে ফিরে সে ক্রনিক ডিজিজের দিকে যাবে। কারণ ক্রনিক ডিজিজের দিকে, ক্রনিক ডিজিজে নর্মালি কাউন্ট কম থাকে, অ্যাকিউট ফেজে কাউন্ট বেশি থাকে। এর সাথে আরো কোরিলেট করব কি আমরা, ডিফারেনশিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি। ডিফারেনশিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি এর মধ্যে ক্রনিক ফেজে নরমালি বেড়ে যায় হলো লিম্ফোসাইট, নাও বাড়তে পারে। বেড়ে যায় লিম্ফোসাইট, লিম্ফোসাইট এখানে নাও বাড়তে পারে। নিউট্রোফিল অ্যাকিউট ফেজে বেড়ে যায় নরমালি। অ্যাকিউট ফেজ নিয়ে যদি আসে, যখন প্রচন্ড এক্সেসিভ পেইন নিয়ে আসে, পেটে ব্যথা, খুব পেটে ব্যথা নিয়ে আসে, হতে পারে আপনার অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে আসে সে। হ্যাঁ বেড়ে যাবে। হ্যাঁ নিউট্রোফিল তাহলে বেড়ে যাবে। বেড়ে যায়। অথবা কেউ বললো যে ইউরিনারি ইনফেকশন নিয়ে আসছে, হতে পারে। হ্যাঁ, অথবা খুব জ্বর নিয়ে আসতেছে, বেড়ে যেতে পারে। লিম্ফোসাইট যদি বেড়ে যায় তাহলে আমরা ধরে নিব নরমালি, নরমাল সেন্সে, যে তার ক্রনিক কোনো ডিজিজ আছে, ক্রনিক ডিজিজ আছে। বাট এই ক্ষেত্রে একটা জিনিস উল্টা হবে, একটা ডিজিজের কথা। এখানে হিমোগ্লোবিনও কম পাবেন আপনারা, ইএসআরও বেশি পাবেন, টোটাল কাউন্টও কম পাবেন, টোটাল কাউন্টও কম পাবেন, লিম্ফোসাইটও বেশি হবে, কিন্তু তারপরে সে অ্যাকিউট ডিজিজ। কি এসে টিউবারকুলোসিস। এক কথা টিউবারকুলোসিসের ক্ষেত্রে এটা হয়, হিমোগ্লোবিনটা কম চলে আসে, ইএসআরটা অনেক হাই থাকে, টোটাল কাউন্ট কম থাকে, লিম্ফোসাইট দেখা যায় বেশি। ফিচারটা তো ক্রনিক ডিজিজ, কিন্তু তারপরেও সে অ্যাকিউট ডিজিজ। এটা একটু এক্সেপশন, একটু মাথায় রাখলে। হ্যাঁ, আর এটার সাথে যদি আমরা কোরিলেট করতে যাই অন্যান্য ডিজিজ, যেমন ধরেন ও যদি টেস্ট করতে দেই ফলস পজিটিভ, সে ভিডাল আসবে। মানে টাইফয়েডের জন্য আমরা টেস্ট করি, যখন জ্বর আসছে, যে এখানে জ্বর থাকে, আমি ধরি না হ্যাঁ মনে হয় টাইফয়েড আছে, আসলে টাইফয়েড না। টিউবারকুলোসিস থাকলে তার ভিডাল পজিটিভ আসতে পারে, এবং আসেই অনেক ক্ষেত্রে। একজন স্যার খুব মজা করে বলতেছে, টিউবারকুলোসিস ধরবো কিভাবে আমরা? একমাত্র প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, তারা সবগুলো টেস্টে সে পজিটিভ হয়ে যায়। একমাত্র একমাত্র প্রেগন্যান্সি টেস্ট, মানে পিটি টেস্ট যেটা বলি, ইনভিন পিটি যেটা বলি, এটা ছাড়া প্রায় সবই পজিটিভ হয়ে যেতে পারে। তার থিসিসে যেটা বলতেছিল, এবং এটা অনেকাংশে সত্য। তাহলে আমরা একটা রিপোর্ট দেখে কি বুঝতে পারবো? প্রথমে কি হিমোগ্লোবিনের দিকে নজর দিব, ইএসআর এর দিকে নজর দিব, ডাব্লিউবিসি কাউন্টের দিকে নজর এই কারণেই দিব যে এটা অ্যাকুয়েট না ক্রনিক সেটা দেখার জন্য। উপরের দুইটা নরমাল থাকতেও পারে, অ্যাবনরমালও থাকতে পারে, কিন্তু ডাব্লিউবিসিটা এখানে অনেকখানি ডিপেন্ড করবে। এবং নিউট্রোফিল লিম্ফোসাইটের দিকে আমরা নজর রাখবো, ঠিক আছে? বাকি যে দুইটা থাকলো মনোসাইট আর ইসোনোফিল, ইসোনোফিলটা প্যারাসাইটিক ইনফেস্টেশন, যেমন ধরেন কারো কৃমি বেশি, অথবা সে ঠান্ডা লাগছে, হ্যাঁ কাশি আছে, এই সময় ইসোনোফিলটা বেশি হতে পারে, অথবা অ্যালার্জির কারণে ইসোনোফিল বেশি হতে পারে, অথবা যে ফাইলেরিয়াতে ইসোনোফিলটা অনেক বেশি থাকে, অথবা ক্যান্সারের কারণে ইসোনোফিল বেশি থাকে। মনোসাইটের ব্যাপারে আসি। মনোসাইটটা নর্মালি প্রোটোজোয়াল ইনফেকশন থাকে, যেমন ধরেন এনিমিক ডিসেন্ট্রি, মানে যে আমাশাগুলো হয় সেটা যদি এমিবিয়া দেওয়া হয় তাহলে তার মনোসাইটটা বেশি থাকতে পারে। হ্যাঁ, এটা এক ধরনের সেপ্টিসিমিয়া বলি আমরা। অথবা ম্যালেরিয়াতে বেশি থাকে, ম্যালেরিয়াতে বেশি থাকে, অথবা মনোসাইটিক লিউকেমিয়াতেও মনোসাইট বেশি থাকে, অথবা ভাইরাল ইনফেকশনও মনোসাইট বেশি থাকে। তাহলে এগুলো সম্বন্ধে যদি মোটামুটি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা একটা রিপোর্টকে খুব সহজে অ্যানালাইসিস করতে পারবো। সেপ্টিসেমিয়াটা কয়েক ধরনের হতে পারে, সেটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ভাইরাস দিয়েও হতে পারে, প্রোটোজোয়া দিয়ে হতে পারে, হেলমেন দিয়ে হতে পারে। জ্বর নিয়ে আসবে। সেপ্টিসেমিয়াটা আসলে কি জিনিস? সেপ্টিসেমিয়া আর ব্যাকটেরিমিয়া দুইটা শব্দ, খুব সহজে যদি বলতে চাই। ব্যাকটেরিয়া হলো রক্তের মধ্যে ব্যাকটেরিয়া আছে, রক্তের মধ্যে ব্যাকটেরিয়া
আছে। আর সেপ্টিসিমিয়াটা হলো রক্তের মধ্যে ব্যাকটেরিয়া আছে কিন্তু ছড়ায় গেছে। সেপ্টিসিমিয়া হলো রক্তের মধ্যে ব্যাকটেরিয়া আছে ছড়ায় গেছে। যেমন ধরেন রিউমেটিক ফিভার এটা ধরনের সেপ্টিসিমিয়া, ব্লাডে একটা চেঞ্জ চলে আসবে। ক্যান্সার না, ক্যান্সার আর সেপ্টিসিমিয়া একই জিনিস। ব্যাকটেরিয়াটা চলে গেছে ছড়ায় গেছে। ব্লাডে ডেফিনিশন একটা জায়গায় বসে থাকে, সব জায়গায় ছড়ায় যায়। ব্লাড সার্কুলেশন হতে থাকে, সব জায়গায় ছড়ায় যায়। আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে খুবই জটিল, যে সেলগুলো প্রচুর পরিমাণে ভাঙা শুরু করে দিবে। অথবা কোনো ভাইরাস, যেমন সারের প্যাশেন্ট, এখানে এটাও এক ধরনের ভাইরাল সেপ্টিসিমিয়া। সারের যে প্যাশেন্ট আছে প্রচুর পরিমাণে সেল ভাঙতে থাকবে, ডিস্ট্রয় করতে থাকবে, এটা ভাইরাল সেপ্টিসিমিয়া। আমরা যদি এখানে তাকে রিংটা চেক না দিতে পারি, এই কারণে প্যাশেন্ট যে কোনো মুহূর্তে এক্সপায়ার করতে পারে। রিংটা চেক করতে হবে। হিমোফিলিয়ার কথা বলতেছিলেন স্যার, আপনি তো অমনোযোগী হয়ে গেছেন। হিমোফিলিয়াটা আসলে কি জিনিস? স্যারের কোন প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। এটা এক ধরনের ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। আমাদের শরীরে ফ্যাক্টর আছে 13টা। শরীরে ফ্যাক্টরের কাজ কি? শরীরে কোথাও যদি ব্লিডিং হয়, হ্যাঁ, ব্লিডিংটা বন্ধ করে দিন। ব্লিডিং বন্ধ করার জন্য পুরো একটা ফাংশন কাজ করে, এর মধ্যে প্লাটিলেট আছে, জিএসপি2 ফ্যাক্টর আছে। হিমোফিলিয়াতে মূলত হয় কি? ইন্টারনাল ব্লিডিং হয়, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। এর কারণ কোনো কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে। আর এটা কেন আসে বা কেন হয়? পেশেন্টটা নিজে কিন্তু এটা নিয়ে আসে, সে বংশগতভাবে পায়। হয়তো বা তার মার ছিল, হ্যাঁ, অথবা তার বাবার ছিল, অথবা দাদার ছিল। হিস্ট্রি নিলে এখানে হিস্ট্রিটা এসেনশিয়াল। কোনো এক্সেসিভ ব্লিডিংয়ে যদি হিস্ট্রি না থাকে তাহলে আমরা হিমোফিলিয়া তাকে বলতে পারবো না। আমাকে হিমোফিলিয়া বলতে হলে একদম নির্দিষ্ট হিস্ট্রি থাকতে হবে। তেমনি থ্যালাসেমিয়ার ব্যাপারে, থ্যালাসেমিয়ার ব্যাপারটাও আমরা দেখব। আর এটা পেশেন্টটা নিজে নিজে নিয়ে আসে না, হয় তার বাবার ছিল, নাহলে মায়ের ছিল, অথবা দাদার ছিল। সে বংশগতভাবে এটা পাইছে, এটা বংশগত। হিমোফিলিয়া আমার রাজার নামটা ভুলে গেছি। এটা প্রথমে যখন আসে তখন একটা রাজার ছেলের হয়। আর ওই উজিরটা যখন জানতো যে ছেলেটার হিমোফিলিয়া মানে একটু ব্লিডিং এপিসোড আছে, সে তাকে ব্ল্যাকমেল করতো, মানে তাকে দুর্বল করার জন্য সে মাঝে মাঝে তাকে সুই দিয়ে অথবা ব্লেড দিয়ে একটু পাথর দিয়ে দিত। প্রচুর পরিমাণে ব্লিডিং হতো, ওই রাজপুত্রটা দুর্বল হয়ে যেত। সেইভাবে ব্ল্যাকমেল করতে থাকে, বিভিন্ন ধরনের কাজ আদায় করে নিত। ফ্যাক্টর 8 হতে পারে, সেটা ফ্যাক্টর 9 হতে পারে, ফ্যাক্টর 7 হতে পারে, ফ্যাক্টর 5 হতে পারে, ফ্যাক্টর 10, 11, যে কোনো ফ্যাক্টর। বাকিটা একটা আলাদা জিনিস। না, ফ্যাক্টরের যদি ডেফিসিয়েন্সি থাকে ব্লিডিং হতে পারে, তাকে কাভার করতে পারবে না। ব্লাড ক্লটিং হবে না। আর বিসিসি হইলে আমরা কি কি মনে করতে পারি? বুঝিনি। আর বিসিসি আর ইন্ডিভিজুয়াল সেল একটু দিতে পারি। সরি, পাঁচ সেল আর ইন্ডিভিজুয়াল সেল। সেটা তো আমার আমরা জানি। আচ্ছা আচ্ছা। মাসেলটা কোথেকে আসলো? আপনি কি করে জানেন মাসেল কি জিনিস? ইউরিনারি থেকে ইনফেকশন মনে হয়। অক্সিজেন ইনফেকশনটা কি? মাসেল কোথায় পেয়েছে? ইউরিনারি প্লাস সিমাস দুটো থেকে। সিমাস অ্যানালাইসিস প্লাস ইউরিন প্লাস ইউরিন। আমরা কি জানি সেল কতদিন বাঁচে, আরবিসি কতদিন বাঁচে, ডাব্লিউবিসি তাহলে কতদিন বাঁচে? 120 দিন ছাড়া। ডাব্লিউবিসি, যারা রয়েছে কম। এই ডাব্লিউবিসিটা হলো ওই যে পার্সেলের কথা বলতেছি, ডেড ডাব্লিউবিসি, মানে মারা যাওয়ার পরে যে সেলটা